Today we start the next chapter, begin the work of change, the mission of national renewal, and start to rebuild our country. The British people have delivered a sobering verdict tonight. There is much to learn and reflect on, and I take responsibility for the loss. আসলে নির্বাচনের ফলাফল যে এরকম হতে পারে এটা অনেক দিন ধরেই ব্রিটেনের রাজনৈতিক বিশ্লেষকরা বলছিলেন। জনমত জরিপগুলোতে এটা স্পষ্ট প্রতিফলন ছিল। রাজনৈতিক নেতারাও লেবার পার্টির এবং টরি পার্টিরও কিছু নেতা এটা নানাভাবে স্বীকার করে নিচ্ছিলেন যে নির্বাচনে তাদের ভরাডুবি ঘটতে যাচ্ছে। তো বরং কত বড় ব্যবধানে টরি পার্টি হারবে সেটা নিয়েই আসলে বেশি জল্পনা চলছিল। এখন দেখা যাচ্ছে যে যতখানি আসলে বলা হচ্ছিল তার চাইতে বরং কম ব্যবধানে টরি পার্টি হেরেছে। এখন পর্যন্ত লেবার পার্টি 412টি আসনে এবং টরিরা 121টি আসনে জয়লাভ করেছে। যে ব্যবধান অনেকে যা আশঙ্কা করেছিলেন তার চাইতে আসলে কম। এখন কথা হচ্ছে যে টরিরা এই কনজারভেটিভ পার্টি ব্রিটেনে ক্ষমতায় রয়েছে 2008 সাল থেকে এবং গতবারও তাদের 80 সিটের মেজরিটি ছিল, অর্থাৎ গত 2019 সালের ইলেকশনে। তো সুতরাং প্রশ্ন হচ্ছে যে কেন তারা এত বড় ব্যবধানে পরাজিত হলো। কারণ টরি পার্টিকে, কনজারভেটিভ পার্টিকে মনে করা হয় যে ব্রিটেনের যে ন্যাচারাল রুলিং পার্টি বলে মনে করা হয় এবং তারা নির্বাচনে কিভাবে জিততে হয় তারা সেটা জানে। বলা হয় যে টরি পার্টি হচ্ছে একটা ইলেকশন উইনিং মেশিন। সেই তারা কিভাবে এত বড় ব্যবধানে পরাজিত হলো। তো অনেকগুলো কারণ বিশ্লেষকরা বলছেন, তার মধ্যে একটি হচ্ছে ব্রেক্সিট এবং ব্রেক্সিটের ব্যর্থতা। আসলে সেটি হচ্ছে যে টরি নেতারা বিশেষ করে বরিস জনসনের সময় থেকেই এমন একটা ধারণা তৈরি করেছিলেন যে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্রিটেন বেরিয়ে গেলে ব্রিটেনের জন্য ব্যবসা বাণিজ্যের থেকে শুরু করে যে ইউরোপিয়ান ইউনিয়নের আমলাতন্ত্রের উপরে যে নির্ভরতা সেটা কমে যাবে, ব্যবসা বাণিজ্য উন্নত হবে, সারা দুনিয়ার সঙ্গে ব্রিটেন ব্যবসা করতে পারবে এবং ব্যবসা বাণিজ্য অনেক সহজ হয়ে যাবে, যেগুলোর কিছুই হয়নি। এবং শেষ পর্যন্ত দেখা গিয়েছে যে বরং ব্রিটেনের অর্থনীতি আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়নের লোকেদের যে অভিবাসন ব্রিটেনে আসা সেটা খানিকটা কমে গেলেও ওভারঅল অর্থাৎ সার্বিকভাবে যে ব্রিটেনের যে অভিবাসন সেটা আদৌ কমেনি, বরং ব্যবসায়ীরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমলাতান্ত্রিক জটিলতা, আইন কানুনের ঝামেলা বেড়েছে এবং ইউরোপে ব্রিটেনের ব্যবসায়ীরা যে ব্যবসা করছিলেন সেটা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন বাণিজ্য চুক্তি হয়নি এবং অভিবাসন, যেটা একটা বিরাট ইস্যু ছিল যে ইউরোপীয় ইউনিয়নের কারণে ইউরোপ থেকে অনেক লোক ব্রিটেনে চলে আসছে, সেটা কমে যাবে, সেটাও আসলে হয়নি। তো সুতরাং এই ব্রেক্সিটের ব্যর্থতা সেটা একটা বড় কারণ। আর তার সঙ্গে আরেকটা ব্যাপার হচ্ছে যে ব্রেক্সিট যখন পুরোপুরি বাস্তবায়ন হলো, অর্থাৎ ব্রিটেন যখন ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করলো, তার কিছু পরেই এই করোনা ভাইরাস মহামারী শুরু হলো এবং সেই করোনা ভাইরাস মহামারীর কারণে ব্রিটেনে লকডাউন শুরু হলো এবং অর্থনৈতিক ক্ষতি, তো অর্থনীতি তো প্রচণ্ড বিপর্যয়ের মুখে পড়লো এবং জিনিসপত্রের দাম বাড়তে থাকলো ইউক্রেন যুদ্ধ শুরু হবার পর থেকে। সেটা একটা বড় কারণ। কিন্তু সেই সময় যেটা হয়েছে যে যখন ব্রিটেন লকডাউনের কারণে ব্রিটেনের মানুষ ঘরে বন্দি, অনেক পরিবার তাদের বয়স্ক আত্মীয় স্বজনরা হাসপাতালে মারা গেলে তাদের মুখ দেখতে পারেননি, হাসপাতালে ঢুকতে দেওয়া হয়নি কোভিড লকডাউন জনিত বিধিনিষেধের কারণে এবং স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে। সেই সময়ে দেখা গেল, পরে যখন জানা গেল যে টরি পার্টির নেতারা, প্রধানমন্ত্রী বরিস জনসন সহ তারা ডাউনিং স্ট্রিটের ভেতরে ওই সময়ে পার্টি করেছেন এবং তারা রীতিমতো আমন্ত্রণ জানিয়ে, ইমেল করে আমন্ত্রণ জানিয়ে তারা পার্টি করেছেন এবং নিজেরা লকডাউনের বিধিনিষেধ মানেননি। তখন মানুষজনের এই টরি পার্টির উপরে যে আস্থা এবং রাজনীতিবিদদের উপরে যে আস্থা, প্রধানমন্ত্রী বরিস জনসনের উপরে যে আস্থা, সেটা একটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
এবং এই যে রাজনীতিবিদদের ওপরে সাধারণ মানুষের আস্থা একবার ভেঙে গেল, সেটা আর জোড়া লাগেনি। বলা হচ্ছে যে টরি পার্টির ওপরে মানুষের আস্থা এবং তাদের যে জনপ্রিয়তা, সেটা এই লকডাউনের সময় এই পার্টি কেলেঙ্কারির কারণে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা থেকে আর টরি পার্টি এবং বরিস জনসন নিজেও বের হয়ে আসতে পারেননি, তাকে পদত্যাগ করতে হয়। তিনি পার্লামেন্টে মিথ্যে বলেছেন, এই অভিযোগ ওঠে, যেটার এখনো মীমাংসিত হয়নি। একটা বড় কারণ হচ্ছে অভিবাসন, এবং ঋষি সুনাক তার যে সরকারের এজেন্ডা, তিনি ক্ষমতাসীন হবার পরে তিনি যে এজেন্ডা দিয়েছিলেন, তার মধ্যে একটা বড় জিনিস ছিল সেটা এই অভিবাসন। যে এক নাম্বার হলো ইউরোপ থেকে বা পৃথিবীর অন্য জায়গা থেকে বৈধভাবে যে অভিবাসন আসছে, সেটার পরিমাণও অনেক বেশি ছিল এবং সেটা তিনি কমাবার কথা বলেছিলেন, কমাবার অঙ্গীকার করেছিলেন। আর 2 নাম্বার হচ্ছে যে নৌকায় করে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ইউরোপ থেকে যে সমস্ত অভিবাসী ব্রিটেনে চলে আসছে, যারা মূলত মধ্যপ্রাচ্য এবং পৃথিবীর অন্যান্য নানা দেশ থেকে, আফ্রিকা এবং অন্যান্য দেশ থেকে আসা, এই নৌকোগুলোকে থামানো, স্টপ দ্য বোটস, এইটা ছিল তার একটা বড় অঙ্গীকার। কিন্তু দেখা গেল যে ঋষি সুনাক বারবার চেষ্টা করেও এই নৌকাগুলোর আশা থামানো, সেটা করতে ব্যর্থ হয়েছেন। সুতরাং অভিবাসনের ক্ষেত্রে তার ঠেকানোর ক্ষেত্রে তার ব্যর্থতা, এটা একটা বড় কারণ ছিল। আর আরেকটি হচ্ছে যে অর্থনীতির ক্ষেত্রে, বিশেষত কোভিড এবং তারপরে কোভিড মহামারী এবং তারপরে যে ইউক্রেন যুদ্ধ, এবং তার ফলে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়া, সমস্ত জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া, সেই মুদ্রাস্ফীতি, যদিও ঋষি সুনাক সেই মুদ্রাস্ফীতি এবং মূল্যস্ফীতি কমিয়ে এনেছিলেন। গত কয়েক মাসে ব্রিটেনের মূল্যস্ফীতি মোটামুটি আগেকার অবস্থানে আবার চলে গিয়েছিল, অনেক নেমে এসেছিল, 2% মতন হয়েছিল, যা অনেক কম, যেটা 11% পর্যন্ত মূল্যস্ফীতি উঠে গিয়েছিল, সেটা কমিয়ে তিনি 2% নিয়ে এসেছেন। কিন্তু তার এই সাফল্যকে তিনি তুলে ধরবারও চেষ্টা করেছেন, কিন্তু এটা ভোটাররা খুব একটা কান দেননি, কারণ তারা মনে করেছেন যে না, তাদের জীবনযাত্রার যে আগেকার যে মান বা যে সচ্ছলতা, সেটা তারা ফেরত পাননি। তো এইটা হচ্ছে একটা বড় কারণ। অন্য আরেকটি কারণ হচ্ছে যে রিফর্ম পার্টি, এটি একটি অভিবাসন বিরোধী ডানপন্থী দল, রিফর্ম পার্টির উত্থান, এবং তারা মূলত অভিবাসন কমানোকেই তাদের মূল স্লোগান করে, এবং এই ক্ষেত্রে ঋষি সুনাকের সরকারের যে ব্যর্থতা, সেটাকে তুলে ধরে তারা ব্যাপক গ্রহণযোগ্যতা, ভোটারদের একটা অংশের মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা পেতে সক্ষম হয়। ফলে যখন এবার ফলাফল আসছে, তখন দেখা গিয়েছে যে বিভিন্ন অনেকগুলো আসনে রিফর্ম পার্টি বিপুল পরিমাণ ভোট পেয়েছে, এবং এই ভোটগুলো যদি আসলে টরিদের বাক্সে পড়তো, তাহলে হয়তো তাদের এই নির্বাচনী ফলাফল এত খারাপ হতো না। অর্থাৎ তারা যে 170টি আসনের ব্যবধানে হেরেছে, সেই পরাজয়ের ব্যবধানটা হয়তো অনেক কমে গিয়ে 100-র নিচে হয়তো নেমে আসতো। এটাও একাধিক বিশ্লেষক এই কথা বলেছেন। আরেকটি হচ্ছে যে স্বাস্থ্য সেবা ব্যবস্থা বা ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য সেবা ব্যবস্থা, যেটাকে বলা হয় যে এনএইচএস এর গুরুতর সংকট। সেটা হলো এনএইচএস এর যে মানুষ চিকিৎসা পেতে তাদের অনেক সময় লাগছে, তাদের যে ওয়েটিং লিস্ট, অপারেশনের জন্য ওয়েটিং লিস্ট, সেটা বেড়ে এখন 18 মাস পর্যন্ত হয়ে গিয়েছে। সম্প্রতি কিছু খবরের কাগজে বেরিয়েছে যে অনেক রোগী তারা হাসপাতালে বেড পাচ্ছেন না, তারা তাদেরকে হাসপাতালের করিডোরে বেডে শুইয়ে রাখা হয়েছে। ব্রিটেনের মতন দেশের জন্য এগুলো খুবই গুরুতর ঘটনা, এবং যে ধরনের সংকটের কথা কেউ শোনেনি। তো সুতরাং এই এনএইচএসে যে একটা সংকট চলছে, তীব্র সংকট চলছে, ডাক্তারের সংকট এবং চিকিৎসা, সময় মতন চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে সংকট,
এইটা একটা বিরাট ইস্যু। ব্রিটেনে বরাবরই স্বাস্থ্যসেবা ব্যবস্থা একটা বিরাট নির্বাচনী ইস্যু, এবং এই স্বাস্থ্য ব্যবস্থার এই যে সংকট, এই সংকটকে সামাল দিতে না পারার ব্যর্থতা, এটাকে বলা হচ্ছে যে ঋষি সুনাকের সরকারের একটা গুরুতর ব্যর্থতা, এবং সেটা নির্বাচনে তার এই পরাজয়ের পেছনে একটা বড় ভূমিকা রেখেছে বলে বিশ্লেষকরা বলছেন। এবার আসি লেবার পার্টি কেন জিতল সেই প্রসঙ্গে। এখানে বলতে হবে যে লেবার পার্টির বিজয়ের পেছনে তাদের বর্তমান নেতা কির স্টারমার, তিনি নিজেও একটা বড় কারণ হচ্ছেন যে তাকে যদিও একজন গ্ল্যামারবিহীন বা ক্যারিজমাবিহীন কাঠখোট্টা ব্যক্তি বলে মনে করা হয়, কিন্তু আসলে তিনি যেটা করতে পেরেছেন সেটা হচ্ছে যে তার যে পূর্বসূরি তিনজন লেবার পার্টির এর আগের তিন নেতা, জেরেমি করবিন, তার আগে এড মিলিব্যান্ড এবং তার আগে গর্ডন ব্রাউন, তারা লেবার পার্টিকে অনেকটা বেশি বামপন্থার দিকে নিয়ে গিয়েছিলেন, এবং এর ফলে মনে করা হয় যে লেবার পার্টি যে ইলেক্টিবিলিটি যেটাকে বলে, অর্থাৎ নির্বাচনে জেতার উপযুক্ত হওয়া, সেটা হারিয়ে ফেলতে বসেছিল, এবং সেই কারণে তারা এর আগেকার তিনটি নির্বাচনে তারা হেরেছে। কির স্টারমার যেটা করেছেন যে তিনি নিজে সেই জেরেমি করবিনের সময়কার বা এড মিলিব্যান্ডের সময়কার যে একটু বেশি বামপন্থার দিকে ঝুঁকে পড়া, সেই অবস্থান থেকে তিনি লেবার পার্টিকে অনেকটা মিডল গ্রাউন্ড, এখানে যেটাকে বলে যে অর্থাৎ মধ্যপন্থার দিকে নিয়ে এসেছিলেন, এবং সেইটা তাকে জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা পেতে একজন ভাবী প্রধানমন্ত্রী, উপযুক্ত প্রধানমন্ত্রী হিসাবে নিজেকে তুলে ধরার ক্ষেত্রে খুবই সহায়ক হয়েছে। তো সুতরাং কির স্টারমার যখন এই বিভিন্ন ধরনের পদক্ষেপ, লেবার পার্টির বিরুদ্ধে ইহুদি বিদ্বেষের একটা বিরাট অভিযোগ ছিল পার্টির ভেতরে, এবং সেই ক্ষেত্রেও তিনি অনেক শক্ত অবস্থান নিয়েছিলেন। তার ফলে যেটা হয় যে কির স্টারমার নিজে একজন সক্ষম এবং ব্রিটেনকে নেতৃত্ব দেওয়ার উপযুক্ত একজন লেবার পার্টির নেতা, একজন উপযুক্ত প্রধানমন্ত্রী, এই ভাবমূর্তি তার ব্রিটেনে তৈরি হয়, এবং এটার ফলে তার নির্বাচনে কির স্টারমার একজন অত্যন্ত শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন বর্তমান বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনাকের জন্য। তো এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও, কূটনীতিক ক্ষেত্রেও, কৌশলগত ক্ষেত্রেও ব্রিটেনের সঙ্গে আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ন্যাটো, তাদের এই যে পুরো পশ্চিমা শক্তির বলয়ের ভেতরে ব্রিটেনের যে অবস্থান, সেই অবস্থান তিনি কির স্টারমার আরও জোরদার করবেন এবং সেটাকে এগিয়ে নিয়ে যাবেন, এই আস্থাও তিনি তৈরি করতে পেরেছেন। এটাও একটা বিরাট কারণ। আর অর্থনৈতিক নীতির ক্ষেত্রেও এবং সামাজিক নীতির ক্ষেত্রেও যে লেবার পার্টিকে যে মনে করা হয় যে তারা ব্যবসায়ী বান্ধব নয়, তারা ব্যবসায়ীদের উপরে, ছোট বড় ব্যবসায়ীদের উপরে তারা ট্যাক্স বসাবে এবং সেই ট্যাক্সের টাকা সামাজিক কল্যাণ ভাতার পেছনে খরচ করবে, এই ভাবমূর্তি তিনি বা এই আশঙ্কা তিনি অনেকটা কাটাতে পেরেছেন, এবং তিনি এটা বারবার বলেছেন যে লেবার পার্টি হবে এমন একটি দল যেটা ব্যবসা বাণিজ্য এবং প্রবৃদ্ধি এবং মানুষের কর্মসংস্থান এই সমস্ত দিকে জোর দেবে, এবং আগেকার যে আশঙ্কা যেটা করা হয় যে তারা কর বাড়ানো এবং কল্যাণ ভাতা বাড়ানো বা সামাজিক খাতে বেশি ব্যয় করা এবং ইউনিয়নগুলোর যে আধিপত্য বিভিন্ন ক্ষেত্রে, শ্রমিক ইউনিয়নগুলোর, সেটাকে খর্ব করার জন্য বা সেটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য তিনি সক্রিয় থাকবেন। এই ব্যাপারগুলো কির স্টারমারের লেবার পার্টিকে একটা নতুন ভাবমূর্তি তৈরি করতে সহায়তা করেছে, এবং সেইটা তাকে নির্বাচনে এই বিজয় এনে দিতে সহায়ক ভূমিকা পালন করেছে, এবং ব্রিটিশ ভোটারদের, সাধারণ ব্রিটিশ ভোটারদের যে আস্থা তার উপরে সেটা
জোরদার করতে পেরেছে। এবং সেই কারণেই আমার মনে হয় যে লেবার পার্টি এতদিন পরে, অর্থাৎ টনি ব্লেয়ার যখন বিদায় নিয়েছিলেন 2008 সালে, 7 সালে, তারপরে একজন লেবার পার্টি এমন একজন নেতা পেয়েছে যাকে একজন প্রধানমন্ত্রী হিসেবে আস্থায় আনা যায়, এই ভাবনা ব্রিটেনের মানুষের মনে জোরদার হয়েছে এবং সেই কারণেই আসলে তারা এতদিন পরে আবার ক্ষমতায় ফিরতে পেরেছে।